একদিন তার বাসা থেকে ঘুরে আসবো। বাসা চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ই যাবেন। এখন গুড নাইট। ইমাদ, শুনছিস? বাবা বলো। পুতুল সাথে সাথে দরজার পেছনে লুকিয়ে পড়েছে। তোর সাথে কিছু কথা আছে। আমার মনে হয় সিনথিয়াকে তোর পছন্দ না। কথাটা বলেই বাবা বিছানায় গিয়ে বসলেন। ইমাদ দরজার কিনারায় দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে, কারণ তার পেছনেই পুতুল। সে যদি বাবার মতন বিছানায় এসে বসে তো নির্ঘাত আজ পুতুল ধরা খাবে। বাবা ইমাদের রুমটা একবার দেখে নিয়ে বললেন, কে বলেছে? ওকে আমার বেশ পছন্দ। আমার চোখের দিকে তাকিয়ে বল, দেওয়াল ঘড়ি দেখছিস কেন? না মানে সত্যিটাই তো বললাম বাবা, এতদিন পর এটা জিজ্ঞেস করছো কেন? তোর মিজান আঙ্কেলের কথা মনে আছে? আমাদের প্রতিবেশী। কেন বলতো, কি করেছে উনি? উনি আজ তোকে একটা মেয়ের সাথে কোথাও যেতে দেখেছে, তাও হ্যাপিলি। আমি যতদূর তোকে চিনি তোর পাশে তোর ছেলে বন্ধুরা থাকে সব সময়। জীবনে কোনো মেয়ে বন্ধু বানাসনি, এরপর সিনথিয়াকে দেখছিস। তাহলে ওই মেয়েটাকে ছিল? মিজান আমায় বলল সে সিনথিয়া ছিল না, সিনথিয়াকে সে দেখেছে, কারণ আমি তোদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এখন আমি জানতে চাই আমার ছেলে ঠিক কাকে বিয়ে করতে চায়। ইমাদ চোখ ঘুরিয়ে বলল। ইমাদ হালকা কেশে বলল, ঠিকানা জিজ্ঞেস করেছিল, তারপর চিনেছে না দেখে এগিয়ে দিলাম। মেজর আঙ্কেল ভুল বুঝেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর যে কিছু একটা হয়েছে তা বেশ বুঝতে পারছি। কথা হলো তুই আমাকে বিষয়টা বলতে চাইছিস না, কারণ কি? বাবা কিছুই হয়নি, আমি ঠিক আছি। তার মানে ওই সিনথিয়ার জামাই হতে চাস? ডিসিশন ফাইনাল? ভালো, খুব ভালো। তোর মায়ের পছন্দের কথা আর কি বলবো, একদম বাজে। মা কিন্তু তোমায় পছন্দ করে বিয়ে করেছিল। ওই হাজারে একটা পছন্দ জুস হয়, এই আর কি। আমি জুস হলাম, বাকি সব বাজে বাজে বাজে। থাক, আর বলতে হবে না। ঘুমাতে যাচ্ছি, তুইও ঘুমিয়ে পড়। বাবা যাওয়ার পর পুতুলকে ঘুমাতে বলে ইমাদ দরজা খুলে বের হতেই বাবার সাথে ধাক্কা খেল। ভিতর মতন চেয়ে আছে আপাতত। বাবা ভ্রুকুচকে ওকে দেখতে দেখতে সোফায় গিয়ে বসলেন। তারপর বললেন, কই যাস? গেস্ট রুমে? ওখানে কি? আমি তো পানি খেতে এলাম। নে আমার হাতের গ্লাসটা ধর, পানি খেয়ে যা। আজ দেখব তুই রাতের বেলা রুম থেকে কেন বের হস। ইমাদ পানি খেয়ে চুপচাপ রুমে ঢুকে গিয়ে দরজা লাগালো। পুতুল মিটমিট করে হাসছে শুধু। হাসেন, আরো ভালো করে হাসেন। আপনি প্লিজ ফিস ফিস করে কথা বলবেন না। এত জোরে মানুষ ভাষণও দেয় না। ইমাদ মুখে হাত দিয়ে বিছানায় বসে বলল, আসলে আমি ফিসফিস করে কথা বলতে জানি না। আপনার বাবা কি আজ সোফা থেকে নড়বেন না? যদি না নড়ে তো আমি বলে দিচ্ছি আমি আজ নিচে শুব। ইমাদ ঘাড় ঘুরিয়ে বলল, বেশি বকর বকর করলে বিছানার সাথে বেঁধে রেখে দেবো। চেনে না ভাই? জি, ইমাদ হাসান আমি। আবার পুরো নাম জানলেন কি করে? আপনার সব বই খাতা পড়া হয়ে গেছে আমার। কাল অফিস থেকে আসার পথে কিছু ম্যাগাজিন আনবেন। আনবো, যাই দেখে আসি বাবা সরেছে কিনা। ইমাদ দরজা খুলতেই দেখলো বাবা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কি আবার পানির তৃষ্ণা পেয়েছে, পানি খাবি? না মানে এমনি দেখতে এলাম লাইট অফ করেছো কিনা। না, অফ করব না, আমি আজ এখানেই ঘুমাবো। ইমাদ ঢোক গেলে রুমে ফিরে এসেছে। পুতুল নিচে বিছানা পেতে মাথা মুড়িয়ে শুয়ে পড়েছে, যাতে ইমাদ ওকে উঠাতে না পারে। ইমাদ কপাল কুঁচকে বিছানায় বসে পড়েছে। যা বোঝা গেল খুব শীঘ্রই বাবার কাছে ধরা খাবো। মাও তো এত গোয়েন্দাগিরি করতো না যতটা বাবা করছে। ছেলেটার হলো কি, সব ঠিক মনে হচ্ছে না। এ বিষয়ে আলাপ করতে হবে ওর মায়ের সাথে, কিন্তু আমি কেন আলাপ করব? সে নিজ থেকে কখনো কল করে না আমায়। ফোন বাজছে মনে হয়, ফোনটা কই রাখলাম? এই তো পেলাম। হ্যালো, কে? হ্যালো। কে আপনি? আপনি কার খালা? হ্যালো, আমি রৌনক বলছি। ওহো, এটা কি মিসেস রৌনক নাকি? হ্যাঁ। বাহ, কি সৌভাগ্য আমার। মিসেস রৌনক আমায় ফোন করেছে। নিজের ইগোকে সাইডে রেখে এতগুলো বছর পর উনি আমায় কল করেছে। এই খুশি আমি কোথায় রাখবো? শোনো, তোমায় আমি কল করিনি, পপি করেছে, আর আমি ধরেছি। ওকে দিয়ে তুমি কল করাইছো? টাঙানো আর ঝোলানো দুটোই সেম জিনিস। যাই হোক, তোমার তেরা কথার সাথে তাল মেলানোর সময় আমার নেই। কথা বলতে ফোন করেছিলাম ইমাদকে নিয়ে। বলেন শুনি।
ইমাদের হাব ভাব ঠিক মনে হয় তোমার? বাবা সোফায় বসে থুতনির নিচে হাত দিয়ে বলল, এতদিন আমার ছেলে ভালোই ছিল, তবে রাঙ্গামাটি থেকে আসার পর থেকে ওকে বেশ অন্যরকম লাগে, কেমন যেন খাপ ছাড়া। তার উপর ফাঁকা রাধে ভালো ভালো ডিশ, অথচ ইমার জীবনে ডিম ভাজি, আলুর ভর্তা, ডাল আর টেনে টুনি মুরগির মাংস রান্না করা ছাড়া কিছু রাখতে জানে না। সেই ছেলে আমার দিনে 2টা পদ রান্না করে। আবার যে ছেলে তার রুম থেকেই বের হতো না, টেনও বের করতে পারতাম না, এখন সে উদ্গ্রীব হয়ে থাকে রুম থেকে বের হওয়ার জন্য। বিষয়টা বেশ এলোমেলো লাগে। মিজান বলল একটা মেয়ের সাথে দেখেছে। আর তুমি কিছু জানো ওই মেয়ের কথা? জানি মানে? ওই মেয়েটা ইমাদের কত কাছের লোক সেটা প্রমাণ করে ওর গায়ে থাকা আমার বেগুনি রঙের শাড়িটা। আমি বুঝলাম না ওটা ওই মেয়েটা পেলো কই। ইমাদের বাবা জিভে কামড় দিয়ে বলল, ওটা আমার কাছে ছিল, মানে এমনিই পড়েছিল, কদিন পর ফালাই দিতাম। মিথ্যে বলবে না, তুমি ওটা আমার স্মৃতি হিসেবে রাখছো। বেশ ভালো মতন জানি আমি। যাই হোক, শাড়িটা তাহলে ইমাদ নিয়ে ওই মেয়েটাকে দিয়েছে। রাইট, কিন্তু কথা হলো কেন দিয়েছে? সিনথিয়াকে দিলেও এক কথা ছিল, অন্য একটা মেয়েকে দেওয়ার মানে বোঝো? রাখো তোমার মুন্দিয়া, তোমার ছেলে প্রেমে পড়েছে, ওটা বুঝো। কি? এটা হতে পারে না, ওর তো কদিন পর সিনথিয়ার সাথে বিয়ে। তুমি করলার সাথে পটলের বিয়ে দিলে সেটা হবে খাটে? না। করলার সাথে আলুর বিয়ে দেওয়া যায়, পটলের না। তাহলেই করলা ভাজি হয়, বুঝো? না, বুঝিনি। তো শুনো, তোমার ছেলে সিনথিয়াকে পছন্দ করে না, যতদূর বুঝলাম আজকের মেয়েটাকে সে পছন্দ করে। না, এটা হয় না। তুমি জানো কাল পরশুর দিকে ওদের এঙ্গেজমেন্ট, আর ওই মেয়েটাও বলিহারি। একটা মেয়ের হবু বরের সঙ্গে কিভাবে ঘোরাফেরা করে সে? ইমার তো বাচ্চা ছেলে না, এনাফ ম্যাচিওর। সে মেয়েকে পাত্তা দিয়েছে বলে আমরা ওর পাশে মেয়েটাকে দেখতে পাচ্ছি, না হলে তো সিনথিয়াকে দেখতাম। আমার মনে হয় ইমাদের সাথে কথা বলা উচিত। হ্যাঁ বলো, ছেলের তো সাদা পট্টি পরায় রাখছো, তুমি যার সাথে ওর বিয়ে দিতে চাইবে তাকে ওর বিয়ে করতে হবে, না হলে কি জানি একটা ডায়লগ মারো। হ্যাঁ হ্যাঁ, মরা মুখ দেখবি। চুপ করো। সীতা কথা বলা তোমার একেবারে স্বভাব থেকে উঠে গেছে। তাহলে মানছ আমার স্বভাবে আগে সিধা কথা বলা ছিল? বাই। টাটা। ইমাদ গালে হাত দিয়ে বসে আছে। ঘুম আসছে না, কারণ দুটো। একটা হলো বাবা সোফার রুম থেকে নড়ছে না, আর আরেকটা হলো পুতুল নিচে শুয়ে পড়েছে। এক রাশ বিরক্তি নিয়ে ইমাদ বারান্দায় এসে দাঁড়িয়েছে এখন। আকাশে দূরত্ব থাকা চাঁদটার দিকে তাকিয়ে ইমাদ কিঞ্চিত হেসে গানের 2টো লাইন গাইল। গানটা কাউকে উদ্দেশ্য করে ছিল না, মন ভালো করার জন্যই এই 2 লাইন গাওয়া। কিছু কিছু গান কাউকে ডেডিকেটেড করা হয় না, গান একান্তই নিজের জন্যও গাওয়া যায়। কেন সবসময় আরেকজনের জন্যই গান গাইতে হবে? নিজের জন্যও তো গাওয়া যায়। ইমাদ নিজের জন্যই গিয়েছে। অপরাজিতা ফুল গাছটা বাতাসে দুলছে। ইমাদ একটা ফুল নিয়ে চাঁদের আলোয় সেটা উল্টে পাল্টে দেখছে। তারপর কি মনে করে পুতুলের মুখের উপর ছুঁড়ে মেরে দিল। পুতুল ভয় পেয়ে উঠে পড়েছে। ইমাদ এগিয়ে এসে বলল, বিছানায় এসে শুয়ে পড়ুন, না হলে সারা রাত এমন করে ডিস্টার্ব করবো। করেন, দেখি কতদূর পারেন। ইমাদ তার আলমারিটা খুলে এলোমেলো হয়ে থাকা জামাগুলোতে হাত বলিয়ে একটা একটা করে পুতুলের গায়ে মারতে মারতে বলল, অনেকদিন গোছানো হয় না, এখন গোছাবো। এক দিলে 2 পাখি মারা যাবে। পুতুল রেগে বিছানায় এসে বসলো। ইমাদ হাসলো, কিন্তু হাসি দেখলো না ওকে। হাসি থামিয়ে একটা একটা করে জামা গুছিয়ে আলমারিতে তুলে রেখেছে এখন। সব গোছানো শেষে পেছন ফিরে দেখলো পুতুল ঘুমিয়ে পড়েছে। তাই রুমের আলো নিভিয়ে এসে নিচে বসলো চুপচাপ। ওদিকে বাবা সোফাতেই ঘুমিয়ে পড়েছেন, তাও নিজের রুমে গেলেন না। ইমাদ বাধ্য হয়ে আজ পুতুলের সাথে রইল এই রুমে। সকালে রান্নাঘরে ঢোকার আগে বাবা নিউজ পেপার নিয়ে হাজির হলেন ওর সামনে। ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বললেন, আমি শিহরিত, তাই দেখে নীরবে। ওগো বিনোদিনী, তুমি মুড়ে রেখে গেলে কই? আমি ভাতের সঙ্গে খাই পুটি আর কই। বাবা, তোমার শরীর খারাপ? না তো, কেন আমার কবিতা তোর ভাল লাগেনি? না, যেভাবে সিরিয়াস লুক নিয়েছিলে আমি ভাবলাম কিছু বলবে হয়তো, বাট তুমি তো কবিতা শুরু করলে। মন চাইলো তোকে দেখে কবিতা বলার, কেমন লাগলো সেটা বললি না? তোমার কবিতা শুনে আমি বিমোহিত। তোর মন্তব্য টুকুস করে লাভ রিয়েক্ট দিলাম, যা চা বানিয়ে আন মোর জন্য। ইমাদ আর চোখে তাকিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। বাবা কবিতার বাকি লাইনগুলো বলতে বলতে সোফায় এসে বসলেন। পুতুল কান খাড়া করে কবিতা শোনার চেষ্টা করছে। ওগো মহারানী,
একবার দেখে দাও মোরে, আমাকে তোমার অপেক্ষা খাচ্ছে কুচি কুচি করে। পুতুল ফিক করে হেসে লুটিয়ে পড়ল। বাবা মাথা উঁচু করে বললেন, ইমাদ, তোর রুমে কি কেউ আছে? হাসির আওয়াজ পেলাম। কবিতায় মগ্ন বলে উঠতে পারছি না, গিয়ে দেখতো। ইমাদ চোরের মতন এসে দরজার বাহির দিয়ে লাগিয়ে চলে গেল। আবার জনম জনম তোমারই অপেক্ষা করব আমি। আমাদের ছেলের নাম ইমাদ হাসান অমি। ইমাদ রান্নাঘর থেকে উকি মেরে বলল, বাবা, মা ফোন দিয়েছিল নাকি তুমি দিয়েছো? হে, আমি কেন দেখব? আমার একটা প্রেস্টিজ আছে না? তোর মা দিছে, তারপর আমি কথা বলছি, আমার ঠেকা পড়েছে। সত্যি মা ফোন দিয়েছিল? বিশ্বাসই হয় না। ফোন দিয়ে কি বললো? বাবা মায়ের পার্সোনাল কথা শুনতে হবে না তোর, নিজের কাজ কর যা। সব খালি তোকে জানতে হবে? কবিতা প্র্যাকটিস করতে দে আমায়। আজ ইমাদ বাবার সঙ্গে বেরিয়ে গেছে। পুতুল বাসার দরজা লক করে সেও বেরিয়ে পড়েছে। উদ্দেশ্য হলো ইমাদের মায়ের বাসা। সেখানে যাওয়ার এক দরুন প্ল্যান করে রেখেছে সে। আর তা হলো সে বই বিক্রি করার নাম করেই যাবে। ইমাদ প্রচুর বই পড়ে, এত সুন্দর করে পড়ে যে বই দেখলে কেউ বলবে না ওটা কয়েক বছর পুরনো। তাই ওই বইগুলোই একটা ব্যাগে পুরে হেঁটে চলল সে। ইমাদের মায়ের সাথে আলাপ করার অনেক ইচ্ছে তার। এমনও তো হতে পারে এতদিনের যে বিবাদ লেগেছিল তা সে মেটাতে পারবে। এটা ভাঙা পরিবারকে আবারও গড়িয়ে দেওয়া হতে পারে। টিং টং। পপি এসে দরজা খুলল। পুতুলকে দেখেই ইয়া বড় চোখ করে এক দৌড় মারল সে ভেতরের রুমের দিকে। পুতুল মূর্তির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার খোলার পর শুধু ড্রয়িং রুমটাই দেখে যাচ্ছে। পপি ফিরে আসলো ইমাদের মাকে নিয়ে। সারা মুখে মাস্ক লাগিয়ে রূপচর্চা করেছিলেন তিনি। এদিকে এগিয়ে এসে কোমরে হাত দিয়ে বললেন, কে তুমি? আমি আসলে থাক, বলতে হবে না। তুমি সেই না যে কাল আমার ইমাদের সঙ্গে ওর বন্ধুর এঙ্গেজমেন্টে গেছিলে? পুতুল ঢোক গিলে পেঁচোচ্ছে। সে একদমই জানতো না ইমাদের মা ওকে চিনে ফেলেছে। ওকে পেছোতে দেখে ইমাদের মা এগিয়ে এসে খপ করে ওর হাতটা ধরে বাসায় ঢুকালেন। পপিকে বললেন দরজা লাগাতে। বসো এখানে, তোমার সাথে অনেক কথা আছে আমার। জি আন্টি বলুন। তুমি ইমাদকে কতদিন হলো চেনো? অল্প কদিন হয়েছে। সিনথিয়ার সাথে ওর বিয়ে সেটা জানো? জি। ও, ইমাদ তোমার কেমন ফ্রেন্ড? এমনি নর্মাল ফ্রেন্ড আমরা, বেশি কিছু না। তাহলে ও আমার শাড়িটা তোমায় কেন দিল? তুমি নিলেই বা কেন? তোমার কি শাড়ি নেই? ইয়ে মানে আমার মায়ের শাড়ি পছন্দ হচ্ছিল না তো তাই। ব্যাগে কি ওসব? বই। ও, দেখি। ইমাদের মা বইগুলোতে হাতে নিয়ে দেখলেন সব হুমায়ুন আহমেদের লেখা বই। ইমাদের মা বইগুলো হাতে নিয়ে দেখলেন সব হুমায়ুন আহমেদের লেখা বই। ইমাদ পড়ে এসব বই। তিনি কপাল কুঁচকে বললেন, এগুলো আনছো কেন? না মানে এগুলো তো ইমাদ পড়ে, ওর বাসা থেকে আনুনি তো আবার? কি ঝামেলা, এত প্রশ্ন করছে কেন? মাথা ঘুরছে আমার, এখন কি করব? কি হলো, উত্তর দাও। না, এগুলো আমার একটা ফ্রেন্ডকে দেব বলে এনেছি। ও, আমার শাড়িটা ইমাদকে ফেরত দিয়েছো? হুম। ওর কদিন পর এঙ্গেজমেন্ট, আসার দরকার নাই তোমার। সিনথিয়াকে চেনো তো? হুম, চিনি। ভালো, তাহলে সবই তো জানো। এটা বলো, এখানে কেন এসেছো? ইমাদ ভাইয়ের বাবা অনেক অসুস্থ, তারপরেও তিনি অফিসে গেছেন। ইমাদ ভাইয়ের কথা শুনেনি, এতই অসুস্থ যে তিনি হাঁটতেও পারছিলেন না। ইমাদ ভাইয়া বলল আর কি। ইমাদের মা ভ্রু কুঁচকে বললেন, তো তো ইমাদ ভাইয়া একা আর কি সেবা করবে, আপনি যদি আসতেন। জীবনেও না। তাহলে আমি যাই সেবা করতে, ইমাদ ভাইয়া তো আছেই। না, তুমি কেন যাবে? পপি সিনথিয়ারে ফোন দে তো। ও, তাই তো। আপনি যাবেন না যখন, বাধ্য হয়ে আমাকেই যেতে হবে। ও, তাই তো। এটা নতুন না, এই কটা বছরে সে অনেকবার সিক হয়েছে। এমনি এমনি ভালো হয়ে যাবে। তার বুকটা হাত দিয়ে ঘষতে ঘষতে গেছিল। আমার মনে হয় হার্টে প্রবলেম। কি বলছো? তুমি শিওর? একদম। পপি, কি বলিস? না না আন্টি। কি না? এখন তো উনি অফিসে, আসবেন রাত 12টায়, তখন আসেন। তুমি জানো কিভাবে এসব? ইমাদ ভাইয়া বলল। ভালো। নাম কি তোমার? কোথায় থাকো? বাবা কি করে? বাসায় আর কে কে আছে? কিসে পড়ো? আমার নাম পুতুল চৌধুরী।
আমি থাকি মতিঝিলে, বাবা ব্যবসায়ী। বাসায় আমি আর আমার মা বাবা আর বড় ভাইয়া থাকি, আর আমি অনার্সে পড়ি। ও, ইমাদের সাথে একই ভার্সিটিতে পড়ো? হুম। ভালো, যেতে পারো এখন। ইমাদকে বলে দিবা আমি আজ একটু ওকে দেখতে আসবো। পুতুল একগাল হাসি নিয়ে চলে গেল। প্ল্যান সাকসেস। হাসতে হাসতে বাসায় এসে দেখলো ইমাদ সোফায় বসে গালে হাত দিয়ে ওর অপেক্ষা করছে। এ কি, আপনি অফিসে যাননি? গেছিলাম, গিয়ে জানলাম আজ ছুটি। কিসের জন্য কাজ চলছে অফিসে? রেনোভেটে। আপনি কোথায় গিয়েছিলেন? আপনার মায়ের বাসায়। আর ইউ সিরিয়াস? এক্কেবারে। কেন? আর আপনার হাতে ওটা কিসের ব্যাগ? পুতুল পানি এনে ইমাদের দিকে ধরে বলল, আগে পানি খান, আজ আপনার মা এই বাসায় আসবে। ইমাদ চোখ বড় করে বলল, কি? কেন? হ্যাঁ, এমন প্ল্যান করেছি না, ওদের মিলিয়ে ছাড়বো। কেন আসছে? বললাম আপনার বাবা অসুস্থ। ইমাদ দাঁত এলিয়ে ভ্রু নাচিয়ে বলল, দারুণ, তবে এই বুদ্ধি আমিও সঁপেছিলাম, তবে লাভ হয়নি। তা আপনি কি মধু ঢাললেন? মধুতে জিরা গুঁড়া দিয়েছি মিক্স করে, বলেছি হার্টে প্রবলেম। আরো দারুণ। তবে একটা কথা জানতে চাই, আপনি আমার মা বাবাকে মেলাতে চান কেন? আপনার কি লাভ? আপনি আমায় সাহায্য করেছেন এতদিন, আমারও তো উচিত আপনাকে হেল্প করা। আর আমি জানি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো থাকবেন, তারা একসাথে থাকলে আপনার মন ভালো থাকবে। এই মেয়েটার এটুকুই ইচ্ছা। সেই সুখ আপনি দেখতে পারবেন না, আফসোস। কথাটা বলে ইমাদ গেস্ট রুমের দিকে চলে গেল। পুতুল রোবটের মতন দাঁড়িয়ে থাকলো কথাটা শুনে। রেল লাইনের মতো চলছে কথাটা মাথার চারপাশে, ডুগুর ডুগুর। হ্যাঁ, আমি কিভাবে দেখব? দেখবে সিনথি আপু খোঁচা মারলেন, নাকি সব সময় কঠিন কথা বলেন বলে আজও বললেন? ভাবতে ভাবতে পুতুল রান্নাঘরে চলে এসেছে। আর ঝাল দিয়ে বেগুনের তরকারি রান্না করবে, আর সাথে মসুর ডাল। আর একটা পদ হলো রুই মাছের বড় বড় পিস ভাজি করবে। ব্যাস হয়ে গেল মেনু। কলিং বেল বাজছে, ইমাদ ভাইয়ার মা এসে পড়েননি তো, তাহলে আমি শেষ। ইমাদ তোয়ালে নিয়েছিল গোসল করবে বলে। রান্নাঘরের দিকে এক নজর তাকিয়ে দরজা খুলতে গেল সে। পুতুল দেয়াল ধরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে কে এসেছে। আরিয়ান এসেছে খেলবে বলে। পুতুল এক চুলায় মাছ ভাজি করছে আর এক চুলায় দুধ গরম করতে দিয়েছে। ইমাদ এসে বলছে আরিয়ান খাবে। আরিয়ান পিছু পিছু এসে বলল, মামনিটু, তুমি কি সারাদিন এখানেই থাকো? না, মাঝে মাঝে। তাহলে মামনি মহান আসে না কেন? আরিয়ান চলো, আমরা লুডো খেলবো। মামনিকে প্রশ্ন করা বন্ধ করো। আরিয়ান মাথা নাড়িয়ে চলে যেতে এই পুতুল খুন্তি উপরে তুলে বলল, আমি আপনার বউ, মামানিকে। আরিয়ানকে বোঝাতে বললাম, এরকম রাগেন কেন? আপনি আমার বউ কেন হবেন? আমার বউ তো সিনথিয়া। পুতুল খুন্তিটা নামিয়ে বলল, জানতো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করবেন না। কাজের সময় মন আরেকদিকে থাকলে লবণ বেশি দিয়ে ফেলি আমি। ইমাদ মুস্কি হেসে চলে গেছে। গ্রীষ্মের দুপুর বেলার কড়া রোদ গ্রিলের জানালা পেরিয়ে পুতুলের হাতের উপর পড়ছে, আর সে চুপচাপ মাছ ভেজে চলছে। আজকে যখন ইমাদের মা আসবে তাকে ইমাদের রুমে লুকিয়ে থাকতে হবে সারাক্ষণ। খাটের তলায়ও জায়গা হতে পারে, কিন্তু ওনাদের এক করতে হলে এটা সামান্য ব্যাপার। সমস্যা তো আরেক জায়গা। বাসায় আসার পর এসে যদি দেখে ইমাদ ভাইয়া বাবা একেবারেই সুস্থ, তখন কি হবে? দূর, কি ঝামেলা। আচ্ছা, আসলেই হলো, পরেরটা পরে দেখা যাবে। এই যে ভাইয়া, এসে আরিয়ানের জন্য দুধের গ্লাসটা নিয়ে যান, আমি কাজে ব্যস্ত আছি। রান্নাঘর থেকে নড়লেই মাছ পুড়ে যাবে। আসছি। আরিয়ান, তুমি কিন্তু চিটিং করবে না। আমি যদি এসে দেখি কাঁচাগুড়ি কেটে নিমেষে পাতলা হয়ে গেছে, তো খেলা বন্ধ কিন্তু। ওকে, ফাইন। ইমাদ এসে গ্লাসটা নিয়ে চলে যাওয়ার সময় দেখলো পুতুল মাছে ময়দা ঢালছে। ইমাদুর হাত আটকে বলল, এটা চিকেন ফ্রাই না? ওহ সরি, খেয়াল করিনি। কি ভাবছেন বলুন তো? আপনার মাকে তো বলে দিলাম আপনার বাবা সিক, কিন্তু এসে যদি দেখে উনি একেবারে সুস্থ সবল, তখন কি হবে? সেটাও তো কথা। আচ্ছা, বাবাকে টেম্পোরারি সিক করার দায়িত্ব আমার, আপনাকে এত ভাবতে হবে না। আপনি বরং সুন্দর করে মাছ ভাজুন, নুন হলুদের সাথে মরিচের গুঁড়াও দিয়েন। জানি আইসে আমাকে শেখাতে। আপনার বাবা আমার কত তারিফ করে, সেটা দেখেও তো আপনার বোঝা উচিত আমি কত ভালো রান্না করি। সেটা তো বললেন না, উল্টে এমন ভাবে কথা বললেন যেন আমি রান্না জানি না। ইমাদ মুখটা বাঁকিয়ে বলল, এত রাগ? জান আপনি, একে তো এত এত কড়া রোদ,
আরো মেজাজ খারাপ হয়ে আছে। আরেক দিকে বিপদে পড়ার আশঙ্কা নাড়া দিচ্ছে ক্রমশ। রেহাই পাবো কি করে কে জানে। আরিয়ান আরো কিছুক্ষণ থেকে তারপর চলে গেছে। ইমাদ বসে বসে বই পড়ছে। পুতুল টেবিল সাজিয়ে চলে গেছে গোসল করবে বলে। মাথা ঠান্ডা করা জরুরি। গোসল করে পুরোটা ঠান্ডা না হলে একটুখানি ঠান্ডা হবে মাথাটা। ঝর্ণার পানি বৃষ্টির মতন ঝরে গায়ে পড়ছে। নিচে বসে এক দৃষ্টিতে তা দেখছে পুতুল। মনে হয় বৃষ্টি হয়, কিন্তু না। এসবকে বৃষ্টির সাথে মেলানো যায় না। বৃষ্টি কি শুধু পানি নিয়ে আসে? বৃষ্টি আসে একরাশ হাওয়া নিয়ে, হেলে দুলে আসে সেসব। মাথার শুকনো চুল উড়ানোর ক্ষমতা নিয়ে মনকে সতেজ করতে। তারপর বৃষ্টির তোড়ে গাছপালা নুয়ে পড়ার দৃশ্য, বৃষ্টি শেষ হওয়ার পর ভেজা মাটির গন্ধ, এইসব কি আর এই ঝর্ণা দিতে পারে? হয়তো এত গরমে বৃষ্টি হতে পারে। ইস, কত ভালো লাগবে তখন। বারান্দায় দাঁড়িয়ে চা হাতে ভিজবো, টুপটাপ বৃষ্টি দেখবো। মনটা তখন 100% ভালো থাকবে। কতই না ভালো হবে। আমি চাই এখন বৃষ্টি হোক, খুব করে হোক। মনটা কেমন বিষাদময় হয়ে আছে। আর না, এর বেশি পানির নিচে থাকলে জ্বর এসে যাবে। উঠে পড়ি। পুতুল গায়ের পানি মুছে তোয়ালে মাথা পেঁচিয়ে শুকনো জামা পরে নিল। তারপর রুম থেকে বেরিয়ে দেখলো ইমাদ খালি প্লেট নিয়ে বসে আছে ওর অপেক্ষায়। পুতুল হাঁটার গতি বাড়িয়ে দিয়ে কাছে এসে বলল, খাওয়া শুরু করুন না। বাবা আপনার সঙ্গে খাবো, কিন্তু আপনি তো মেয়ে মানুষ, গোসল করতে তো 14 ঘন্টা হয়েছে। চুপ। এটার জন্য উত্তর একই থাকবে। আপনাদের আমাদের মতন বড় চুল না, কোমল ত্বক না, হাজার টেনশন নাই মাথায় আর। খিদাকে তালা বন্ধ করতে চাইছি না, খাবার দিন। আজ দুপুরে ভাত ঘুম দেবো। দিচ্ছি। পুতুল কাছে এসে ভাত বাড়তে বাড়তে বলল, সিনথিয়া আপু নাকি তার নানু বাড়ি গেছে। মা আপনার সঙ্গে সিনথিয়াকে নিয়ে আলাপ করছে। কেন করবে না? আপনি তো সিনথিয়াপুর হবু বর। আন্টির সাধ্য হলে তার সাথে দেখাও করিয়ে দিতেন। অমন করে তাকিয়ে আছেন কেন? কে বলুন, লবণ ঠিক আছে কিনা? আমি আজ হাজারটা চিন্তা মাথায় নিয়ে রান্না সেরেছি। জানি না কেমন হয়েছে, টেস্ট করার মোড়ও ছিল না। যদি লবণ বেশি হয়ে থাকে তবে সেটা আপনার দোষ। আমাকে নানান কথায় চরকার মতন ঘুরিয়ে গেছিলেন, ঠিক 2 বার। লবণ হলেও আমি খাবো, লবণ না হলেও সে আমিই খাবো। তাহলে দোষ চাপাচাপি কি হলো? আমাকে ভয় পাচ্ছেন? একটা কথা বলি, আপনি না খুব চিন্তা করেন। এত চিন্তার কিছু নেই, আমার বিয়ে দেরি আছে। পুতুল চোখটা বড় করে 2 সেকেন্ড চেয়ে রইল। এরপর এমন একটা ভাব ধরলো যেন ইমাদের কথায় একটু খানিও সততা নেই। চোখ স্বাভাবিক করে উত্তরে সে বলল, আপনার বিয়ে হলেও আমার কি, আর না হলেও আমার কি? আপনার তো অনেক কিছু আসে যায়। এখন খাবারে লবণ বেশি পড়েছে কিনা সেটা নিয়ে যে মনে সংশয় হয়েছিল সেটা থাকবে না। কি ঠিক বললাম তো? পুতুল এবার চটে গেছে। নিজের প্লেটটা হাত নিয়ে সোফায় এসে বসলো সে। ইমাদের সঙ্গে আজ একসাথে এক টেবিলে বসে খাওয়ার শখ তার নেই। বেশি সত্যবাদী মানুষ তার পছন্দ না। আর এই ছেলেটার একের পর এক সত্যি বলেই যাচ্ছে, যেন আমার মনের বইটা তার চোখের সামনে অটোমেটিক পাতা উল্টাচ্ছে। কি সুন্দর করে লাইন বাই লাইন বলে দিতে পারে। এতই যখন বুঝে তখন বলুক না এখন আমি কি ভাবছি। ইমাদ পুতুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর নিজের প্লেটের ভাতগুলো তরকারিতে মিশিয়ে একসাথে গোল করে লোকমা বানিয়ে মুখে পুরলো শান্তভাবে। লোকমা অর্ধেক চিবিয়ে বলল, আমি সব বুঝতে পারি বলে অবাক হচ্ছেন? পুতুলের খাওয়া উঠে গেছে, তার কিছু ভাববে না এটা ভেবে নিল সে। ইমাদ নিদারুণ ভাবে ভাতটা শেষ করে আর একটু ভাত প্লেটে নিয়েছে। বেগুনের তরকারিটা বেশ হয়েছে। কিছু কিছু বেগুনের টুকরোগুলো তরকারিতে মিশিয়ে তরকারিটাকে আরো ঘন করে তুলেছে। মন চাই শুধু ঝোল নেই, ভাত কম ঝোল বেশি ভাল লাগছে আজকে। পুতুল ইমাদের আর কোনো কথা শুনতে না পেয়ে বাধ্য হয়ে নিজেও খাওয়া শুরু করেছে। তার রান্না করা খাবার খুব ভালো হয়েছে, অথচ স্বাদটা বুঝতে পারছে না। ভাতে হাত রেখে আকাশ পাতাল আঁকছে আঙুল দিয়ে। ভাবতে না চেয়ে ও ভাবছে, কত সত্য ভাবনা তার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা হলো ইমাদের মা আসার পর কি ঘটবে। আপাতত এটাই ভাবছে পুতুল। ইমাদ আর সিনথিয়ার টপিক পরে আসবে। একসাথে আসলে মাথার মগজ গলে জুজ হয়ে যাবে। ইমাদ খাওয়া শেষ করে হাই তুলে গেস্ট রুমে গিয়ে ধপাস করে বিছানার মাঝখানে শুয়ে পড়েছে, যেন এক বালক 5 তলা দালান থেকে লাফিয়ে পড়ে মরে আছে। ঠিক সেই রকম লাগে। পুতুল খাবার শেষ করলো কিছুক্ষণ টিভি দেখে। টিভি না দেখলে তার খাওয়া জমে না। খেতে খেতে এবার বুঝতে পারলো আসলে তার রান্না ভালো হয়েছে। ইমাদের বাবা খুশি হবেন অনেক। প্লেট ধুয়ে রেখে রান্নাঘর থেকে আসার সময় পুতুল খেয়াল করলো পশ্চিম পাশে দূরের আকাশটা কালো রং ধারণ করছে।
আস্তে আস্তে এদিকটাও কালো হয়ে আসছে। তার মানে বৃষ্টি হবে, কি মজার একটা ব্যাপার। মন সতেজ হবে, কফি খেতে খেতে গান শোনা যাবে, তারপর ঠান্ডায় একটু ঘুম, বিকেলে উঠে বাদাম ভাজা সাথে 1 কাপ ধোয়া ওঠা গরম চা। ভাবতেই মনটা তাজা তাজা হয়ে আসছে। মনের সুখে পুতুল ওড়না গলায় পেঁচিয়ে দরজা খুলে এক ছুটে এসে ছাদে হাজির হলো। দরজা এমনি লক করে রেখে এসেছে যে কেউ ঢুকে পড়তে পারবে, কিন্তু অত সব পুতুল ভাবেনি, কারণ তার ধারণা চোর ডাকাত আসলে আর যাই হোক ইমাদকে তুলে নিয়ে যাবে না। কালো মেঘ আস্তে ধীরে উড়ে আসছে, মনে হয় খালি চোখে, কিন্তু চোখটাকে ক্ষীণ করে শুধু মেঘটার উপর কনসেন্ট্রেট করলে বোঝা যায় মেঘটার গতিবেগ অনেক বেশি। এত জোরে বিমানও চলে না। ইস, আমি যদি এরকম মেঘের উপর চেপে বসতে পারতাম, তাহলে 80 দিন কেন 80 মিনিটে পুরো বিশ্ব ঘোরা হয়ে যেত আমার। মনে হয় আকাশটা মাথার উপর চলে আসছে। এবার বুঝি বৃষ্টি হবে। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। চর দিব গালে। পুতুল ছড়া বন্ধ করে বোকার মতন পাশে তাকিয়ে আছে। ইমাদ অগ্নি দৃষ্টিতে ওকে দেখছে, কোমরে হাত রেখে। রাগে ফুঁসছে সে। পুতুল কপাল কুঁচকে বলল, চট দিবেন বললেন? কি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি? এখন যে বজ্রপাত হবে আপনার মৃত্যু ড্রাইভার কে নেবে? হ্যাঁ, এরকম সময় কেউ ছাদে আসে? নায়িকা ভাব নিচ্ছেন? জানেন সিনেমাতে এরকম যত সিন আছে সব আর্টিফিশিয়াল। নায়িকার মাথার উপর ছাদা ধরে একজন, আরেকজন বোতল থেকে পানি পিচ পিচ করে মারে নায়িকার গায়ে, আর আরেকজন হেয়ার ড্রায়ার দিয়ে চুল হয়, আর উনি এইসব রেখে ছাদে এসেছেন সিনেমা মতো ভাব নিতে। আশ্চর্য, আমি নিজেকে নায়িকা ভাববো কেন? আমি তো এমনি এলাম একটু বৃষ্টি বিলাস করতে, ব্যাস এইটুকুই। আর সময় পেলেন না? এখন যে বজ্রপাত শুরু হবে জানেন সেটা? ইমাদ কথা শেষ না হতেই শুরু হয়ে গেল বজ্রপাত। ইমাদ ভয় পেল, কিন্তু পুতুল পেল না। ইমাদ এত ভয় পেয়েছে যে পুতুলের হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। পুতুল মিটমিট করে কিছুক্ষণ হেসে বলল, ভয় তো আমার বাবার কথা, তাই না? চলেন এখন, অনেক হয়েছে সিনেমার সিন। আর একটু হলে তো হার্ট অ্যাটাক করে যেত। এই কম বয়সে মরতে চায় না, বিয়ে করা হলো না, হানিমুনে যাওয়া হলো না, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা হলো না। আপনার এত স্বপ্ন, তাহলে সিনথিয়া আপুকে হ্যাঁ বলতে 2 পা এগিয়ে আরো 4 পা পিছান কেন বলুন তো? সেসব আপনার জানার কাম্য নয়। বাচ্চারা এবিসিডি ছাড়া অন্য কিছু মাথায় নিতে পারে না। যার আইকিউ যেমন আর কি। অবশ্য আপনারও এমন বুদ্ধিশুদ্ধি হবে, তবে সেটা আজ থেকে 5 বছর পর। পুতুল ইমাদের পিছু পিছু বাসায় চলে এসেছে। বৃষ্টিতে ভেজা হলো না বলে এতক্ষণ সতেজ রাখা মনটা তার ভীষণ রকম ভাবে খারাপ হয়ে গেছে। ইমাদ সেটা বুঝতে পেরে বলে গেল যে কফি বানাতে যাচ্ছে। পুতুলের মনে লাড্ডু ফুটলেও দ্বিতীয়বার আরেকটি লাড্ডু ফুটে গেল তার, কারণ ছাদে না হোক বারান্দায় তো ভেজা যায়। এই দারুণ বুদ্ধিটা নিয়ে পুতুল এসে হাজির ইমাদের বারান্দায়। হাত দুটোকে ভাসমান রেখে বৃষ্টি অনুভব করছে সে। মায়ের বকুনির জন্য বৃষ্টিতে ভেজা হয়ে উঠতো না, কিন্তু আজ কোনো ধরা বাধা নেই, যত পারি ভেজা যাবে। ইমাদ গরম পানি ফুটতে দেখছে। পানি ফুটতে ফুটতে যখন 3 কাপ কমে 2 কাপ হবে, তখন সে ওই গরম পানি কফির 2টো কাপে ঢালবে। তার আগে কাপে দুধের গুঁড়ো 2 চামচ করে দিয়ে রেখেছে, সাথে চিনি। পানি ফুটতে ফুটতে কমে এসেছে দেখে এবার ইমাদ চুলা বন্ধ করে দিল। সাথে সাথে না ঢাললে মনে হয় এই বুঝি পানি ঠান্ডা হয়ে গেল, অথচ এই পানি এতক্ষণ ফুটছিল। উপরে বাষ্প উঠছিল, পাতিল থেকে পানি ঢাললে সে উপর থেকে ঢেলেছে যে ফেনা হয়ে গেছে। চামচ দিয়ে হালকা নাড়ি দিয়ে কফির বয়ামটা হাতে নিয়ে ভেতরে শুকনো চামচ ঢুকিয়ে 2 চামচ করে কফি দিল। তারপর শুরু হলো আবার গুলানো। বরাবরের মতন ইমাদ বেশ ভালো কফি বানায়, তবে সেটা অবশ্য মুড আর পরিবেশের উপর নির্ভর করে। মুড ভালো না থাকলে কফি কেমন পানসে পানসে হয়, যেন ওই 3 কাপ কমে আর এই কাপ হয়েছে, তাই স্বাদ পাওয়া যায়নি বলে পানসে লাগে। তবে আজ ঠিকঠাক 3 কাপ কমে 2 কাপ হয়েছে, মানে নিশ্চয়ই কফি ভালো হয়েছে। কফির কাপ দুটোকে ট্রেতে নিয়ে ইমাদ সোফায় এসে বসে পুতুলকে ডাক দিল। পুতুল আসছে না দেখে সবার আগে সে চোখ রাখলো দরজার উপর। না, দরজা তো ভেতর থেকেই বন্ধ। তার মানে আমার অবাধ্য হয়ে ছাদে যায়নি, বাসাতেই আছে। তাহলে ডাকে সাড়া দিচ্ছে না কেন? পুতুল নিয়ে কফিতে চুমুক না দিয়ে ইমাদ তার রুমে চলে আসলো দেখার জন্য। পুতুল ভেজা বেড়ালের মতন বারান্দায় দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় এতক্ষণ বাদরের মতন লাফালাফি করছিল। ইমাদকে দেখে থেমে গেছে, তবে মাথায় থেকে বাদরামের ভূত নামেনি। হাতের আঙ্গুলের তিরিং বিরিং করা দেখেই বেশ বোঝা যাচ্ছে। পুতুল দাঁত কেলিয়ে বলল, ভিজবেন? না থাক, আমার এসবের বয়স নেই। কি বলেন এসব?
আপনার আর কতই বা বয়স হয়েছে? 25-26-এর তো বেশি আর না। কাছাকাছি, তবে এক হলো না। আমার বয়স 28, যতটা জোয়ান হবে ততটা নয়। কিন্ডার গার্ডেনে পড়েছিলাম বলে 8 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম প্রাইমারি স্কুলে। তাই ওই সবকিছু তুমি পিছিয়ে। আবার জুনিয়র আমার ক্লাসমেট। বিষয়টা দারুণ না?